আমার নাম রাশেদ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। কিন্তু আজ যা বলতে যাচ্ছি তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ঘটনা এখনও আমার ঘুম কেড়ে নেয়। ঘটনাটা সেই দোয়ারপাড়ার গ্রামে। কাজের জন্য কয়েকদিনের ছুটি নিয়ে সেখানে গিয়েছিলাম। গ্রামের এক কোণে পুরনো জমিদার বাড়ির কথা শুনেছিলাম। ওটা নাকি ভুতুড়ে বাড়ি। সবাই বলল ওই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসে না। এইসব কথা শুনে আমার মনে একরকম কৌতূহল কাজ করলো। ভেবেছিলাম ভূত প্রেত বলে কিছুই নেই। সত্যিটা জানার জন্য সেই রাতে আমি একাই জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। রাত তখন প্রায় 12টা। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি টর্চ জ্বালালাম। জমিদার বাড়ির বাইরে থেকে যতটা ভাঙচোরা, ভেতরে ঢুকে যা বুঝলাম জায়গাটা অনেক বেশি ভয়াবহ। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে পচা কাঠ আর ধুলোবালির গন্ধ এলো। দেয়াল জুড়ে পুরনো ছবি ঝুলছে। ছবিগুলোর চোখ যেন আমাকে দেখছে, এমন অনুভূতি হচ্ছিল। পাশের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, হালকা শীষ দেওয়ার মতো। আমি ভাবলাম বাতাসের শব্দ হবে, কিন্তু ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে পায়ের তলায় যেন মাটি সরে গেল। দূরের অন্ধকার ঘরে একটা কাঠের চেয়ার দুলছিল। বাতাসের তোড়ে এমন দুলছে মনে হচ্ছিল কেউ যেন বসে আছে। আমি টর্চের আলো সেখানে ফেলতেই হিমশীতল বাতাস গায়ে লাগলো। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকালাম। হুম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। তোমাকে কে বললো এখানে আসতে? ওই শব্দটা শোনার পর আমার পুরো শরীর অবশ হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছিল আমি যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি। আমি কথা বলার চেষ্টা করলাম। কে কথা বলল? এখানে কেউ আছে? আমার গলা কাঁপছিল আর শব্দগুলো ভাঙা ভাঙা শোনাচ্ছিল। কোনো উত্তর এলো না, কিন্তু অনুভব করলাম বাতাস ভারী হয়ে গেছে। আমার আশেপাশে কোনো মানুষ না থাকলেও স্পষ্ট বুঝতে পারছিলাম আমি একা নই। কিছুক্ষণ পর হঠাৎ সামনের ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে যেন একটা বাচ্চার কান্নার মতো শব্দ শোনা গেল। ঘরের দিক থেকে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস এসে গায়ের লোম খাড়া করে দিল। আমি এগিয়ে গেলাম। হাতের টর্চের আলো মৃদু কাঁপছিল। দরজাটা খুলতে গিয়ে দেখলাম হাত দিয়ে ধাক্কা দিলেও খুলছে না। তবুও সাহস করে ঠেলে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকেই দেখি মেঝেতে ধুলোয় ঢাকা একটা আয়না রাখা। আয়নার মধ্যে যেন আমার প্রতিচ্ছবি ঠিকঠাক দেখাচ্ছিল না। আমার মুখটা বিকৃতি হয়ে যাচ্ছিল। আমি পিছনে ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় তখনও একটা ছায়া দেখা যাচ্ছে। একটা ছোট্ট ছেলের মতো, যার মুখ দেখা যাচ্ছে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, তো তো তুমি পালাও, না হলে ওরা আসবে। আমার শরীর যেন তখন আর আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল পা ভারী হয়ে গেছে। কিছু বলতে পারছিলাম না। ঠিক তখনই সেই হাসিটা আবার শোনা গেল, যা এর আগেও শুনেছিলাম। তবে এবার হাসির মধ্যে একটা গভীর ক্রোধ ছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেঝের ধুলোয় কিছু লেখা ভেসে উঠল। তাতে লেখা ছিল, তোমার সময় ফুরিয়ে আসছে। আমি দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু দরজাটা আবার বন্ধ হয়ে গেল। ভেতরে অন্ধকার যেন আমাকে চেপে ধরতে চাইছিল। মনে হচ্ছিল কেউ আমার গলা টেনে ধরছে। তখনই সেই ছেলেটার কণ্ঠ আবার শুনলাম, তারা এখানে আছে, কিন্তু তুমি এখনো বাঁচতে পারো, পিছনে ফিরে দেখো না। আমি কথা শুনে পিছনে না তাকিয়ে দরজার দিকে দৌড় দিলাম। দরজাটা এবার নিচে থেকেই খুলে গেল। বাইরে বেরিয়ে আসার সময় টের পেলাম কেউ যেন আমার পেছনে পা টেনে ধরার চেষ্টা করছে। আমি কোনোভাবে দরজার বাইরে বের হলাম। ঠান্ডা বাতাস আমার ঘর্মাক্ত শরীরে ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমার মনে তখন কেবল একটাই চিন্তা, এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে।
আমি মূল দরজা দিয়ে বেরিয়ে এলাম, কিন্তু তখনই টের পেলাম কিছু একটা ঠিকঠাক নেই। বাড়ির চারপাশে পরিবেশ যেন এক মুহূর্তে পাল্টে গেছে। গ্রামের যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম সেটা যেন আর নেই। চারপাশে শুধু অন্ধকার বন আর ঘন কুয়াশা। বাতাসে ভেসে আসছে শিরশিরে একটা গন্ধ, আর দূরে কোথাও শেয়ালের ডাক। আমি চারপাশটা দেখছিলাম আর হাঁপাচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই পেছনের জমিদার বাড়ির দরজা হালকা শব্দে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে এক ঝলক লালচে আলো বেরোলো, যা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আমি ভাবছিলাম হয়তো বাঁচতে পেরেছি, কিন্তু তখনই কানে এলো সেই একই ভৌতিক কণ্ঠস্বর। তুমি ভাবছো সব শেষ, সবকিছু তো এখন শুরু হলো। আমি শব্দের উৎস খুঁজতে ঘুরে দাঁড়ালাম। আশেপাশে কেউ নেই, কিন্তু মাটির নিচ থেকে হালকা ফিসফিসানির শব্দ আসছিল। মনে হচ্ছিল মাটি থেকে শত শত কণ্ঠ আমার নাম ধরে ডাকছে। রাশেদ, রাশেদ, ফিরে এসো। আমি দৌড়াতে শুরু করলাম, দিকপ্রান্তের মতো ছুটতে থাকলাম। কিন্তু যত দৌড়াচ্ছি মনে হচ্ছে আমি একই জায়গায় ফিরে আসছি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই একটা উঁচু গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। গাছটা কেমন যেন শিকড়গুলো মাটির উপরে উঠে এসেছে, আর শিকড়ের ফাঁকে একটা পুরনো বাক্স পড়ে আছে। আমার কৌতূহল বাঁধ মারল না। বাক্সটা খুললাম। ভেতরে একটা পুতুল রাখা। পুতুলটা একটা বাচ্চার মতো দেখতে, কিন্তু তার মুখ বিকৃতি আর অদ্ভুতভাবেই আমার মতো দেখতে। তার চোখগুলো যেন জীবন্ত। আমি বাক্সটা ছুঁড়ে ফেলে দৌড়াতে গেলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি সেই পুতুলটা মাটিতে বসে আমাকে একদৃষ্টিতে দেখছে। আর তখনই আকাশ থেকে বাজ পড়ার মতো একটা শব্দ হলো। সেই পুতুলের গলা থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ। তুমি যতই দৌড়াও, তুমি ফিরে আসবে। এখানে তোমার জায়গা চিরকালের জন্য। আমি দৌড়াচ্ছিলাম প্রাণপণে। চারপাশে অন্ধকার যেন ঘন থেকে ঘনতর হচ্ছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, আর আমি এক অনন্ত লুপে আটকে পড়েছি। কোথায় দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। একসময় মনে হলো আমি যেন কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে আছি। মাটির নিচ থেকে শিকড়ের মতো কিছু একটা উঠে এসে আমার পা আঁকড়ে ধরল। আমি পড়ে গেলাম। চেষ্টা করছিলাম উঠে দাঁড়ানোর, কিন্তু সেই শিকড়গুলো আমার পা আরো শক্ত করে ধরে টেনে দিচ্ছিল। আমার চারপাশ থেকে সেই ফিসফিসানি আরো জোরালো হলো, যেন শত শত কণ্ঠ একসঙ্গে আমার নাম ধরে ডাকছে। রাশেদ, রাশেদ, তোমার পালানোর পথ নেই। আমি চিৎকার করে উঠলাম, কি চাও তোমরা? আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই আমার সামনের অন্ধকারে একটা ছায়া গঠিত হতে লাগলো। ধীরে ধীরে সেই ছায়াটা আকার নিল একটা মানুষের মতো। কিছু লম্বা, কালো, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই মূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠটা গভীর, আর তার প্রতিটি শব্দ যেন আমার রক্ত জমিয়ে দিচ্ছিল। সে বলল, তুমি এখানে এসেছো আমাদের রাজ্য ভাঙতে। এখন তুমি চিরকাল এখানে থাকবে। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি কিচ্ছু করিনি, আমি শুধু কৌতূহলের বসে এখানে এসেছি, আমাকে ছেড়ে দাও। তখন সেই মূর্তি আঙ্গুল তুলে দেখালো সেই পুতুলটাকে, যা আমি ফেলে এসেছিলাম। পুতুলটা মাটির উপর ভাসছে। তার চোখ থেকে কালো রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, আর পুতুলটা আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। তুমি এখানে এসেছো কারণ তুমি জানো না, তোমার পূর্বপুরুষের পাপের ফসল তুমি। এই জমিদার বাড়ি তোমাদের ঋণ চিরদিন বহন করবে। এখন পালাতে পারো না। আমি চমকে উঠলাম। কি পাপ? কিসের ঋণ? আমার পরিবারের ইতিহাসে এমন কিছু তো আমি জানি না। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। হঠাৎ সেই মূর্তি হাত তুলে আমার দিকে ইঙ্গিত করলো। চারপাশের শিকড়গুলো আরো শক্ত হলো। ঠিক তখনই সেই ছোট্ট ছেলেটার কণ্ঠ শোনা গেল, তুমি এখনো পালাতে পারো, কিন্তু একটা মূল্য দিতে হবে। আমি
ফিসফিসানির মধ্যেই চিৎকার করে উঠলাম, কি মূল্য, কি করতে হবে আমাকে? ছেলেটার কণ্ঠ যেন এক মুহূর্তে ভয়ঙ্কর আর মমতাহীন হয়ে গেল। নিজের পিছনে তাকিও না, অন্ধকার যা বলবে তা শুনে সামনে চলতে থাকো, কিন্তু মনে রেখো, তুমি সত্যি জানতে চাইলে জীবন তোমার হাতছাড়া হয়ে যাবে। ছেলেটার কথা শুনে আমি থমকে গেলাম। তার কথাগুলো যেন আমার মাথায় ধাক্কা মারছিল। পেছনে না তাকানোর কথা বারবার কানে বাজছিল, কিন্তু কৌতূহল আমাকে কুরে কুরে খাচ্ছিল। তখনই সেই শিকড়গুলো হঠাৎ আলগা হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আশপাশের পরিবেশ যেন আরো অদ্ভুত আর অন্ধকারময় হয়ে উঠল। বাতাসে হঠাৎ করে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে এলো, যা আমাকে বিভ্রান্ত করছিল। আমি ছেলেটার নির্দেশ মতো সামনের দিকে হাঁটতে শুরু করলাম। পায়ের নিচের মাটি কাঁপছিল, যেন ভূমিকম্প হচ্ছে। আর আমার কানে তখন অজস্র কণ্ঠ একসঙ্গে ফিসফিস করছিল, সত্য জানতে চাও? তুমি প্রস্তুত নও। আমি কিছু বললাম না, শুধু সামনের দিকে হাঁটতে থাকলাম। চারপাশের গাছগুলো যেন আমার দিকে ঝুঁকে আসছিল। তাদের পাতা আর ঢালগুলো যেন আমার পথ আটকে দিতে চাইছিল। কয়েক মিনিট এভাবে হাঁটার পর আমি একটা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা পুরনো কাঠের, আর তার গায়ে লাল রঙের অদ্ভুত সব চিহ্ন আঁকা। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে থেকে একটা লালচে আলো দেখা যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে দরজাটা খুলতে যাব, ঠিক তখনই কানে এলো সেই ছোট্ট ছেলেটার ফিসফিসানি, একবার ঢুকলে আর ফিরে আসতে পারবে না, এখনো সময় আছে, চলে যাও। আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু সত্য জানার তীব্র ইচ্ছা আমাকে পেয়ে বসেছিল। আমি দরজার হাতল ধরলাম। হাতলটা ঠান্ডা, যেন বরফের চেয়েও বেশি জমাট। দরজাটা খুলতেই ভিতরের যে দৃশ্য দেখলাম তা আমার শ্বাস বন্ধ করে দিল। ঘরের ভেতর মেঝেতে গোল করে আঁকা ছিল লাল রঙের জটিল সব প্রতীক। মাঝখানে একটা কাঠের চেয়ারে বসেছিল একটা মানুষের মতো অবয়ব। তার পুরো শরীর কালো চাদরে ঢাকা, আর সে নিঃসন্দেহে বসেছিল, যেন আমার জন্যই অপেক্ষা করছিল। ঘরের দেয়ালে ঝুলছিল কিছু পুরনো ছবি। ছবিগুলো প্রতিটা আমার দিকে তাকিয়েছিল, আর সবচেয়ে ভয়ের বিষয় ছিল ছবিগুলোর মধ্যে একটা ছিল আমার নিজের। আমি নিশ্চিত এই ছবিগুলো আগে কখনো দেখিনি। সেই কালো মূর্তিটি মাথা তুলে আমার দিকে তাকালো। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখগুলো যেন আমার আত্মার গভীরে ঢুকে যাচ্ছিল। তার কণ্ঠ গভীর আর অরুণময়। তুমি এভাবে এসেছো সত্য জানতে, কিন্তু সত্যের মূল্য দেওয়ার সাহস তোমার আছে তো? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, সত্য কি? আমার এখানে আসার উদ্দেশ্য কি? সে ধীরে ধীরে উঠল। ঘর জুড়ে তার ছায়া যেন আরো বড় হয়ে গেল। সে বলল, তোমার রক্তে এক ঋণ আছে, যা কখনো পরিশোধ হয়নি। আজ সেটার হিসাব দিতে হবে। ঘরের ভেতর সেই কালো ছায়া মূর্তির কথা শুনে আমার শরীর যেন জমে গেল। রক্তের ঋণ, এই শব্দগুলো যেন আমার মস্তিষ্কে অনুরণন তুলছিল। আমি কাপা গলায় বললাম, কি কি ঋণ? আমি তো কিছু জানি না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ হচ্ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমার ভেতরে এক অজানা ভয় বাড়ছিল। সে থেমে গিয়ে বলল, তোমার পরিবার বহু বছর আগে আমাদের সাথে চুক্তি করেছিল। এই জমি, এই রাজ্য, এই প্রাণ আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। তাদের ঋণ এখন তোমার উপর। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি আতঙ্কে চিৎকার করলাম, কি চুক্তি? আমি তো কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। সে হাসল। সেই হাসি যেন ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর সে তার হাত তুলল। হঠাৎ ঘরের মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল, যেন সময় থেমে গেছে, আর আমি একটা
অন্য জগতে ঢুকে পড়েছি। আমি দেখলাম একটা পুরনো দিনের জমিদার, আমার দাদার মতো দেখতে একজন, হাঁটু গেড়ে বসে কারো কাছে কিছু প্রার্থনা করছে। তার চারপাশে আগুন জ্বলছিল। সে চিৎকার করে বলছিল, আমার পরিবারকে বাঁচাও, আমি তোমার কাছে সবকিছু সমর্পণ করলাম। তার সামনে সেই কালো মূর্তির মতো কেউ দাঁড়িয়েছিল। সে বলল, তোমার পরিবারকে বাঁচাবো, কিন্তু এর জন্য তোমার রক্ত দ্বারা এই ঋণ বহন করতে হবে। যখন সময় আসবে আমরা আমাদের অধিকার নেব। দৃশ্যটা হঠাৎ করে মিলিয়ে গেল। কালো মূর্তি আবার আমার দিকে তাকালো। এই জমিদার বাড়ি সেই চুক্তির কেন্দ্রবিন্দু। তুমি যখন এখানে এসেছো, চুক্তি পুনর্জীবিত হয়েছে। এখন হয় তুমি ঋণ দাও, নয়তো নিজের জীবন। আমি অসহায়ভাবে বললাম, কিভাবে আমি ঋণ শোধ করব? সে বলল, তোমাকে আমাদের প্রস্তাব গ্রহণ করতে হবে। তোমার রক্তের শেষ উত্তরাধিকারী হিসেবে তুমি এই জমি এবং আমাদের শর্ত মেনে নেবে। আর যদি অস্বীকার করো, তবে এই রাত তোমার জীবনের শেষ রাত হবে। আমি পাগলের মতো চিৎকার করতে থাকলাম, এটা অন্যায়, আমি এর কিছু জানতাম না, আমাকে এখানে আনা হয়েছে, তোমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। ঠিক তখনই সেই ছোট্ট ছেলেটার কণ্ঠ আবার ভেসে এলো, তোমার এখনো একটা উপায় আছে, কিন্তু সেই উপায় বেছে নেওয়া মানে নিজের সব কিছু বিসর্জন দেওয়া। আমি হাহাকার করে বললাম, কি করতে হবে আমাকে? ছেলেটা বলল, তুমি যদি সত্যি মুক্তি চাও তাহলে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করো, কিন্তু তোমার আত্মা এরপর আর তোমার থাকবে না। তোমার বেঁচে থাকা এক অনন্ত শাস্তিতে পরিণত হবে। তুমি হয় এই ঋণ গ্রহণ করো, নয়তো চিরকালের জন্য এক অদৃশ্য যন্ত্রণায় আটকে থাকবে। আমি জানতাম কোনো পথই সহজ নয়, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে স্বাধীনতার মূল্য অনেক বড় মনে হচ্ছিল। আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। ঠিক তখনই ঘরটা দুলতে শুরু করলো। কালো মূর্তি বিকট চিৎকার করলো। তুমি শাস্তির জন্য নিজেই ডাক দিলে। ঘরের চারপাশ ভেঙে পড়তে শুরু করলো। মেঝে ফেটে গিয়ে একটা গভীর খাদ তৈরি হলো, আর আমি সেই খাদে তলিয়ে যাচ্ছিলাম। চারিদিকে শুধু অন্ধকার আর ফিসফিসানি। কিন্তু হঠাৎ করে সব থেমে গেল। আমি একটা ঝলমলে আকাশের নিচে দাঁড়িয়ে আছি। চারপাশে পরিচিত গ্রামের রাস্তা। জমিদার বাড়ি অদৃশ্য হয়ে গেছে। আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। আমার মন যেন আমার নয়, আমার শরীর বাঁচলেও আত্মা যেন তাদের নিয়ন্ত্রণে থেকে গেছে। আমি জানি গল্পটা এখানেই শেষ নয়, তারা ফিরে আসবে। প্রশ্ন হলো, আমি আবারও লড়তে পারবো তো? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।